আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল এইচএসসির ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নতুন একটি অধ্যায় রিভিশন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আর এই অধ্যায়টা আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই স্থির তড়িৎ দিয়ে আজকে আমরা রিভিশন শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পবিত্র ঈদুল ফিতর 2025-এর ঈদের বন্দর শেষে আজকে আমরা প্রথম ক্লাস করতেছি। তো আমাদের এই স্থির তড়িৎ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের সাথে আমাদের আরেকটি অধ্যায় কানেক্টেড, সেটা হচ্ছে চলতড়িৎ। প্রথমে আমরা স্থির তড়িৎটা ভালো করে রিভিশন করে যাব, তারপর ইনশাল্লাহ আমরা চলতড়িৎ রিভিশনে আসবো ইনশাল্লাহ। তো আমরা আজকে স্থির তড়িৎ রিভিশন এর ক্লাসে আমরা টপিক ওয়াইজ রিভিশন শুরু করি। তো প্রথমত আমরা চেষ্টা করি এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা শুরু করতে। তো আমি জাস্ট রিভিশন ক্লাস যেহেতু আমাদের, তো আমরা বেশিক্ষণ লং টাইম দিয়ে পড়বো না, আমরা যতটুকু রিভিশনের জন্য লাগে ততটুকু সূত্র দেখিয়ে ম্যাথ সলভ করতে শুরু করব। তো চলো আমরা প্রথমত যেই টপিক থেকে পরীক্ষা প্রশ্ন হয় সেটা দিয়ে আমরা শুরু করি। পরীক্ষাতে আমার ধারকত্ব থেকে প্রশ্ন হয় প্রচুর বেশি। তো চলো ধারকত্ব থেকে সূত্রগুলো একটু দেখি, তারপর আমরা ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। তো একটু ওয়েট করো, আমরা এখন শুরু করতেছি। তোমাকে একটু জানাইও তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে ভালো করে? আচ্ছা, ধারকত্ব সংজ্ঞা টঙ্গা লাগবে না, জাস্ট আমরা সূত্র নিয়ে আলোচনা করে ম্যাথ সলভ করতে যাব। ধারকত্ব টপিকটা আমাদের ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষার প্রশ্ন হয়। ধারকত্বকে সি দিয়ে প্রকাশ করা হয়। প্রথম সূত্র সি ইকুয়াল টু কিউ বাই ভি। এখানে কিউ হচ্ছে সি হচ্ছে ধারকত্বের পরিচয়, কিউ হচ্ছে চার্জ, বৈদ্যুতিক চার্জের পরিচয় বা আধান, ভি হচ্ছে বিভব বা বিভব পার্থক্য। এটা হচ্ছে ধারকত্ব নির্ণয়ের প্রথম সূত্র। এরপরে গোলাকার বস্তুর জন্য ধারকত্ব বের করতে বললে সেক্ষেত্রে সূত্র সি ইকুয়াল টু 4 পাই ইপসাইলন নট আর, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ বা বৃত্তের ব্যাসার্ধ, আর ইপসাইলন নট এটাকে বলা হয় শূন্য স্থানের ভেদনযোগ্যতা। এই মানটা মুখস্থ রাখবা। এই মানটা হচ্ছে 8.854 10^12 কুলম্ব স্কয়ার বা নিউটন পার মিটার স্কয়ার। এই প্রথম সূত্র, এই দ্বিতীয় সূত্র, এগুলো মুখস্থ করে ম্যাথ সলভ করতে হবে। এতটুকু বুঝতে পারছো? একটু দ্রুত রেসপন্স করো। বুঝতে পারছো? আচ্ছা, আর এই অধ্যায়ের ম্যাথগুলো করতে গেলে আমাকে এই ফ্যারাডে একক নিয়ে কাজ করতে হবে। ফ্যারাডে আসলে আমার যে ধারকত্ব আছে, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। পরীক্ষাতে দেওয়া থাকবে মাইক্রো ফ্যারাডে, পিকো ফ্যারাডে। মাইক্রো ফ্যারাডে থাকলে 10^6 দিয়ে গুণ করে ফ্যারাডে নিতে হবে। পিকো ফ্যারাডে থাকলে পিএফ থাকলে 10^12 দিয়ে গুণ করে ফ্যারাডে নিয়ে অঙ্ক করতে হবে। এই দুইটা একক পরীক্ষায় আসে। বুঝতে পারছো এতটুকু? রেসপন্স করো, কথা বলো। জি স্যার। আচ্ছা, এর পরবর্তী আমাদের সূত্রগুলো আমি জাস্ট এক ঝলকে সূত্র দেখা দিই, যতটুকু কাজে লাগবে ম্যাথ সলভ করতে গিয়ে। পরবর্তী সূত্রগুলোর মধ্যে 3, 4, 5, 6, 7 এইগুলো আমরা দেখি। এর মধ্যে 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা হচ্ছে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। সিগমা হচ্ছে আধান ঘনত্ব, কিউ হচ্ছে চার্জ বা আধান, এ হচ্ছে ক্ষেত্রফল। একটা কথা বলি, এই সূত্রের মধ্যে এ হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের মান সরাসরি দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে আমাদের থাকতে পারে গোলক থাকলে গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকবে। তো গোলকের ব্যাসার্ধ থাকলে গোলকের ক্ষেত্রফলই হচ্ছে এই ক্ষেত্রফলটা। তো গোলকের ক্ষেত্রফল বের করার জন্য বৃত্তের ক্ষেত্রফলের সূত্র দিয়ে করতে পারবো। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে তোমাদের? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল বলো তো একটু? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তো বৃত্ত আর গোলক প্রায় সেম জিনিস। পরীক্ষায় গোলক আসবে, গোলকের আধান ঘনত্ব বের করো, সূত্র হচ্ছে কিউ বাই এ। তবে আসলে
ওই গোলকের আদান ঘনত্ব বের করতে গেলে ক্ষেত্রফলের মান দেওয়া থাকবে না, দেওয়া থাকবে গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ থেকে পাই আর স্কোয়ার দিয়ে গোলকের ক্ষেত্রফল বের করে দেন তুমি আদান ঘনত্বের মান বের করতে পারবা। কথা বুঝতে পারছো? অঞ্জনা, সুমাইয়া, তামান্না রেসপন্স করো। গোলকের ক্ষেত্রে জাস্ট আর এর মান দেওয়া থাকবে ব্যাসার্ধ, আর সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সূত্র দিব, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, সেই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করে তারপর বাকি কাজ করব। অঞ্জনা আমার হচ্ছে আর সুমাইয়া কথা বলো, কথাটা বুঝতে পারলা কিনা আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এটা শেষ। এরপর হচ্ছে 4 নাম্বার প্রাবল্য। যদি প্রাবল্য বের করতে বলে, প্রাবল্য ইকুয়াল টু সিগমা বাই ইপসাইলন নট। ইপসাইলন নট মানে বেদন যোগ্যতা মানটা মুখস্থ রাখবা, জানি আমরা। 5 নাম্বার ভি ইকুয়াল টু ইডি। যখন প্রাবল্য দেওয়া থাকবে বিভব বের করতে বলবে, এই সূত্র ভি ইকুয়াল টু ইডি, ভি ইকুয়াল টু মুখস্থ করো। ডি হচ্ছে দূরত্ব, দুইটা পাতের মধ্যে দূরত্ব মুখস্থ রাখবা। 6 নাম্বার ই ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন নট এ। ই ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন নট এ, এটা একটা সূত্র প্রাবল্য বের করার। 7 নাম্বার ই ইকুয়াল টু ইপসাইলন ইকুয়াল টু ইপসাইলন নট ইন্টু কে, এটা একটা সূত্র। এখানে কে হচ্ছে পরাবৈদিক ধ্রুবক। এই সূত্রগুলো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে সৃজনশীলে কাজে লাগে, তবে এটা কাজে লাগে বেশি, এটা মনে রাখবা। এরপরে এখানে একটু মুখস্থ করো, এখানে আর তেমন কিছু জানতে হবে না। এখন আমাদের ইম্পর্টেন্ট একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে ধারকত্ব নির্ণয় করার স্পেশাল সূত্র। সূত্রটা হচ্ছে সি ইকুয়াল টু ইপসাইলন নট কে এ বাই ডি। এই সূত্রটা মুখস্থ করার জন্য আমাদের এই স্পেশাল টেকনিক মনে রাখার চেষ্টা করতে হবে। আমাদের এই যে কিছুদিন আগে ঈদ উল ফিতর গেল 2025 সাল, তো ঈদ উল ফিতরের ঈদের উদযাপন আমরা ভালো করে সবাই ঈদ কাটাইছি, ঈদ উদযাপন করছি। ঈদ শেষে কিন্তু আমাদের সবার মন খারাপ, কারণ কি ঈদের দিনে যে আনন্দ করা যায় ঈদের পরে আর আনন্দ করা যায় না, পড়ালেখার চাপ থাকে। ঈদের দিনে ঘোরাফিরে করতে পারি, পড়ালেখা নাই, চিল করতে পারি, কত মজা হয়। কিন্তু হ্যাঁ, কিন্তু ঈদের পরে আর কোনো মজা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু পড়ালেখা, চাপ, পেশা। তো এখন ঈদের যে দিনগুলো ছিল সেই দিনগুলো কবে কবে আসবে? আবার 1 বছর পর, বা আবার আমাদের ঈদুল আজহা আসতেছে 2.5 মাস 3 মাস পর। তো এই যে ঈদ কবে আসবে কবে আসবে একটা চিন্তা থাকে আমাদের। তো ঈদ কবে আসবে এটা নিয়ে একটা সূত্র আমরা এখন শিখব, সেটা হচ্ছে কি ধারকত্ব সি ইকুয়াল টু কবে আসবে ঈদের দিন। মুখস্থ করো, কবে আসবে ঈদের দিন। এই স্পেশাল টেকনিক দিয়েই তুমি সূত্র মুখস্থ রাখতে পারবা। এই সূত্রটা কবে মানে কে, আসবে মানে এ, ঈদের দিন, ঈদ মানে হচ্ছে ইপসাইলন নট, দিন মানে ডি। বুঝতে পারছো? রেসপন্স করো। তো এইটাই হচ্ছে টেকনিক। তারপরে আমরা একটু সাজায় লিখবা, ইপসাইলন নট কে এ বাই ডি, শেষ। আর আমাদের কে হচ্ছে আমাদের ধ্রুবক, এই ধ্রুবকটা বায়ু মাধ্যমে 1 হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্র ধারকত্ব সি ইকুয়াল টু ইপসাইলন নট এ বাই ডি, শেষ। তো এই সূত্রটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় পরীক্ষায়, আর এই সূত্রটা ভুলে যায় বেশি, এই জন্য এভাবে মনে রাখতে হবে, কবে আসবে ঈদের দিন, এইভাবে। এটা হচ্ছে একটা স্পেশাল সূত্র ধারকত্ব নির্ণয়ের জন্য। আমাকে একটু জানাও বুঝতে পারলা কিনা, বাকিরা যারা আছো, সুমাইয়া, তামান্না, অঞ্জনা, একটু আমাকে জানাও, রেসপন্স করো। বুঝতে পেরেছি স্যার। ওকে, শেষ। এটা আমাদের কমপ্লিট। এখন আমরা প্র্যাকটিস করি। যা যা শিখছি এগুলো আমাদের সূত্র ছিল, এখন আমরা একটু প্র্যাকটিস করলে মোটামুটি ভালো বুঝবো যে কতটুকু শিখতে পারলাম। তো চলো আমরা এখন ওই আমাদের বোর্ড প্রশ্ন সলভ শুরু করি। চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, দেখো কি বলছে, আমি জাস্ট তোমাদের বুঝাবো, তোমাদের বলবো, তোমরা উত্তর দিবা। লেখা আছে একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 10^4 বর্গ সেমি। আচ্ছা, এখানে এই মানটা কিসের মান? ক্ষেত্রফল এর মান। ভেরি গুড, এর মান, ভেরি গুড। বায়ুতে পরস্পর হতে 1 মিটার ব্যবধান আছে, ব্যবধান বা দূরত্ব একই কথা, দুইটা পাত। ভেরি গুড, ডি। এটা হচ্ছে ডি এর মান। কথা বুঝছো? এটা কিসের মান? ডি এর মান। প্রতিটি পাতে সরবরাহকৃত চার্জের পরিমাণ এত, এটা কিসের মান? চার্জ। চার্জকে কি দিয়ে প্রকাশ করে? কিউ। ভেরি গুড, কিউ, ভেরি গুড। এখন আমার গণকে বলছি কি ধারকের পাতদ্বয়ের চার্জ ঘনত্ব নির্ণয় করো। এখন চার্জ ঘনত্ব বের করা কি সূত্র আমরা পড়ছিলাম, মনে আছে কারো? চার্জ ঘনত্ব, কথা বলো।
চার্জ ঘনত্ব বের করার সূত্র কি দিয়ে প্রকাশ করে মনে পড়তেছে না। সিগমা দিয়ে প্রকাশ করে, চার্জ ঘনত্ব সিগমা দিয়ে প্রকাশ করে। ও কিউ বাই এ। এক্সিলেন্ট, এ তো মনে আছে। তো আমরা কিন্তু ঝাঁকানাকাভাবে পেরে গেছি। প্রথম সূত্রটা কি ছিল? ওই যে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। বাকিরা বুঝছো? জি স্যার। আচ্ছা, কিউর মানটা লেখা আছে, ক্ষেত্রফলের যে মানটা সেটাও লেখা আছে, কিন্তু এখানে ক্ষেত্রফলের মানটা লেখা আছে বর্গ সেন্টিমিটারে। এই মান দিয়ে অঙ্ক করলে কি অঙ্ক হবে বলো তো? বর্গ সেন্টিমিটার দিয়ে ম্যাথ করলে ম্যাথ কি হবে? স্যার। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে? বর্গ সেন্টিমিটার থেকে কি করলে অঙ্কটা করা যাবে ভালো করে বলো তো? আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? বলো বলো অঞ্জনা, বলতে পারবা? স্যার মিটার করতে হবে না? বর্গ মিটার, ভেরি গুড। বর্গ মিটার, মিটার না, বর্গ মিটার। তামান্না, সুমায়া হয়তো ভুলে গেছো, তোমাদের খেয়াল রাখতে হবে ফিজিক্সের ম্যাথ করতে গেলে এককের চেঞ্জটা মনে রাখতে হবে। তোমরা কিন্তু বলতে পারতেছো না, দুঃখজনক বিষয়। তোমাদের বলা উচিত ছিল যে স্যার বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটার নিয়ে অঙ্ক করতে হবে, কারণ ক্ষেত্রফলের আসল একক বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার নয়। কথা কি বুঝছো? জি স্যার। ওকে, তো এটা কিন্তু তোমাদের ভুলে গেছো। আমি বললাম তোমরা কবে ক্লাস করছো, কতদিন হয়, কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা, এটাই যদি সামান্য ব্যাপারটা ভুলে যাও তো কেমন হবে? বি কেয়ারফুল। এখনও তোমাদের কিন্তু ওরকম প্রিপারেশন হয় না যতটুকু বুঝতেছি তোমাদের দ্বারা। ক্লাসের বাকিরা নাই, বাকিদের খবর যায় না বাকিরা কি কতটুকু বুঝতেছে। তবে অঞ্জনা মোটামুটি গেস করতে পারছো যে বর্গ মিটার নিতে হবে, বুঝতে পারছো এতটুকু। থ্যাংক ইউ। যাই হোক, তো আশা করি তোমরা কিন্তু একটু সেন্সিটিভ থাকবা, সামনে পরীক্ষা। এখন যদি সব ভুলে যাও যে অনেক টেনশন, পরীক্ষার সময় তো আরও ভুলে যাবে, কারণ চাপ থাকবে বেশি। যাই হোক, পরীক্ষার আর মাত্র 2-2.5 মাস বাকি। এখন থেকে একটু সিরিয়াস হও, যা পড়বা ভালো করে মনোযোগ দিয়ে পড়বা, যাতে করে কোনো অংশের চেঞ্জ কেমনে কি করতে হয় না করতে হয়, কী করলে কি করা যায়, এগুলো যাতে ভুলে না যাও। তো এখানে প্রশ্নটা আমার করা উচিত ছিল না, তোমাদেরই করা উচিত ছিল যে স্যার এখানে তো ক্ষেত্রফলের মানটা একটু ভুল, এটা তো বর্গ মিটার নিয়ে করতে হইব। এই কথাটা আমার বলার কথা ছিল না, তোমাদেরই বলার কথা ছিল, কারণ তোমরা পরীক্ষার্থী। কিন্তু দেখা গেল দুঃখজনক বিষয়, আমি বলার পরেও তোমরা গেস করতে পারতেছো না কি করতে হবে। এককের আসল রূপ নিয়ে কাজ করতে হবে। ফিজিক্সের যত অঙ্কই করবা, এককের আসল রূপ না নিয়ে কাজ করলে অঙ্ক সারা জীবনও হবে না। এবার কথা ক্লিয়ার? সবাই কি বুঝছো? যা বলছি মনে থাকবে? এখন তোমাদের কাছে প্রশ্ন যদি আমি করি, বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে যদি নিতে চাই কি করতে হয়? গুণ করতে হয় না ভাগ করতে হয়? দেখি এখন কে কে পারো, নাকি এটাও ভুলে গেছো? বর্গ সেমি থেকে বর্গ মিটার নিয়ে কি করলে এটা হবে? অঞ্জনা, তামান্না, সুমাইয়া, কেউ পারবা বলতে? সব ভুলে গেছো না? এই হচ্ছে তোমার অবস্থা। আচ্ছা, আমি সহজ করে দিই। শুধু সেন্টিমিটার থেকে শুধু মিটারে আসতে চাইলে কি করতে হয়? শুধু সেন্টিমিটার থেকে মিটারে আসতে চাইলে কি করতে হয়? এটা তো বলতে পারবা, বলো। শুধু সেন্টিমিটার থেকে মিটারে কি করতে হয়? গুণ করতে হয়। আচ্ছা, শুধু সেন্টিমিটার থেকে শুধু মিটারে আসতে গুণ করতে হয়। ওকে, তামান্না একটা উত্তর দিয়েছো। সুমাইয়া, অঞ্জনা, তোমাদের কাছ থেকে উত্তর আমি জানতে চাই, তোমরা কি মনে করো? শুধু সেন্টিমিটার থেকে মিটারে আসতে গুণ করতে হয়, তামান্না বলছে, তোমাদের? অঞ্জনা বলো তো। ভাগ করতে হয়। আচ্ছা, অঞ্জনা বলতেছে আবার ভাগ করতে হয়। আচ্ছা, সুমাইয়া বলো তো কি করতে হয়? সুমাইয়া? আমি কনফিউশন, হয়তো ভাগ করতে হয়। আরে আমি কাদের পড়াচ্ছি? যাদের 2 মাস পর এইচএসসি পরীক্ষা। আল্লাহ,
তোমরা এটাই কনফিউজ যে সেন্টিমিটার থেকে মিটার আসতে গুণ করতে হয় না ভাগ করতে হয়। আমার তো দেখা যায় এখন এখন কি আমি হাসবো না কান্না করব? এখন দেখো, প্রথমত তোমরা কতটা পিছিয়ে আসো প্রিপারেশনে সেটা আমি প্রথমে বুঝলাম যে এই জিনিসটা তোমরা ধরতে পারো নাই। বর্গ সেমি থেকে বর্গ মিটার আসতে হবে। এবং সবচাইতে কি বলবো, দুঃখের বিষয় বলো, কষ্টের বিষয় বলো এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তোমরা এটাই ভালো করে বলতে পারতেছো না যে সেন্টিমিটার থেকে মিটার নিতে কি করতে হয়। ভাগই হবে। হ্যাঁ, বলতেছো ভাগ করতে হয়, গুণ করতে হয়, আবার অনেক কনফিউজ। তো এটা কিন্তু তোমাদের আশা করি না, আমি আশা করি না কখনোই যে তোমরা এরকমভাবে মানে ভুলে যাবা সব কিছু। তো মন খারাপ করো না, আমি তোমাদেরকে বলতেছি কথাগুলো এই জন্য যে তোমাদের এখনও মনোযোগ সহিত পড়তে হবে। মনোযোগ তোমাদের কিন্তু পড়ালেখার মধ্যে আমার মনে হয় ততটা নাই, যতটা মনোযোগ থাকলে তোমার এই কথাগুলো এখনই ফ্রিকুয়েন্টলি বলা উচিত ছিল, বা কোনো ভুলই হতো না। আমি বলার সাথে সাথে উত্তর দিতে পারতাম, এরকমভাবে বলা উচিত ছিল। যাই হোক, তোমরা এখনও চেষ্টা করবা, সময় এখনও আছে, একটু চেষ্টা করো মনোযোগ দিয়ে পড়তে। আমি জানি তোমরা চেষ্টা পড়তেছো, কিন্তু হয়তো বা কোনো দিক দিয়ে তোমাদের মনোযোগটা পুরোপুরি পড়ালেখার মধ্যে নাই, যার কারণে তোমরা ছোট্ট ছোট্ট বিষয়গুলো ভুলে যাচ্ছ। একবারেই সিম্পল বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা সবাই জানি। সেন্টিমিটার থেকে মিটার আসতে 100 দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। মিটার থেকে সেন্টিমিটারে যেতে গুণ করতে হয় 100 দিয়ে। এগুলো কিন্তু অনেকটা প্যারাদায়ক বিষয়, এগুলো পরীক্ষায় প্রচুর প্যারা দিবে, এগুলোর জন্য অঙ্ক তোমরা পারবা না। এই ছোট্ট ছোট্ট ভুলের জন্য পুরো অঙ্কটাই কাটা। তো আমার কথায় মন খারাপ করো না, আমি আসলে কথাগুলো বলছি তোমাদের বুঝার জন্য যে এখনো মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা 10⁻³ দিয়ে গুণ করলেও সেমটাই আসে না? 10⁻³ দিয়ে গুণ করবা? আচ্ছা, আসলে আমি তো এখানে জাস্ট একটা বিষয় বলছি, সেন্টিমিটার থেকে মিটার নিয়ে 100 দিয়ে ভাগ করব। কিন্তু আছে বর্গ, বর্গ মানে 2 বার 100 দিয়ে ভাগ। যদি ঘন থাকতো সেন্টিমিটার কিউব, তাহলে ঘনমিটার নিতে 3 বার 100 দিয়ে ভাগ। মানে যত লেখা থাকবে পাওয়ারে ততবার ভাগ করতে হবে। কথা কি বুঝতে পারছো? যত লেখা থাকবে ততবার ভাগ করতে হবে। 2 বার লেখা আছে, বর্গমিটার নিব, 2 বার ভাগ করবে 100 দিয়ে। 3 লেখা থাকলে 3 বার ভাগ করতাম 100 দিয়ে। কথা কি বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো চলো শুরু করি। তো এখানে প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে 10⁻4 বর্গ সেন্টিমিটার। তো নিব বর্গ মিটার। 10⁻4কে 2 বার 100 দিয়ে ভাগ করব, 2 বার, কেন বর্গ আছে এই জন্য। আর 3 থাকলে 3 বার ভাগ করতাম, যেহেতু 2 আছে 2 বার 100 দিয়ে ভাগ করলাম। 2 বার 100 দিয়ে ভাগ করা যেই কথা, 10⁻4 দিয়ে গুণ করা আবার একই কথা। তো ভাগ করলে ক্ষেত্রফলের সঠিক মান আসবে 1 × 10⁻8 বর্গ মিটার। দেখো তো বুঝতে পারলা কিনা? জি স্যার। আচ্ছা, তো এটা আমাদের শেষ। এখন আমাদের যে আধানের মানটা লেখা আছে সেটা হচ্ছে কত, 8.9 10⁻10 কুলম্ব। আর বের করতে হবে কি চার্জ ঘনত্ব সিগমা কত। কবিতা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। কবিতা তুমি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। কবিতা, আসলে তোমার কথা আমি শুনতে পাই নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, খুশি হলাম জয়েন করছো। তো কবিতা, হ্যাঁ কবিতা, আমাদের ক্লাস কোথায় ছিল? মাত্র কারেন্ট আসছে। ও আচ্ছা, মাত্র কারেন্ট আসছে। আচ্ছা, সমস্যা না, জয়েন করছো, খুশি হলাম। 10টায় ক্লাস শুরু হয়েছে আমাদের, সমস্যা নেই, ক্লাস চলতেছে আরও হবে। দেখো, আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় রিভিশন করতেছি, আজকে প্রথম ক্লাস স্থির তড়িৎ। সবার কি এতটুকু বোঝা শেষ? আমাকে জানাও, তাড়াতাড়ি বলো। জি স্যার। তাহলে আমরা চলো ম্যাথ সলভ করে ফেলি। অঙ্কটা সলভ করো। সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, মান টান বসা, ক্যালকুলেশন করে দেখো তো কত আসে উত্তরটা, আমাকে জানাও। দ্রুত, সময় খুবই কম।
8.9 into the power minus। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, মাশাল্লাহ পারছো। হ্যাঁ, উত্তর হচ্ছে এটাই, 0.089 পার বর্গমিটার বা 8.9 সামথিং, এটাই সঠিক উত্তর। এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক সমাধান। আসসালামু আলাইকুম। আমাদের স্থিতরিতে রিভিশন ক্লাসের এই মুহূর্তে আমরা পরবর্তী নতুন সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি। এটা আমাদের কুমিল্লা বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। এখানে আমাদের চিত্র লেখা আছে, এখানে ধারক লেখা আছে, এখানে একটা ধারক, এখানে একটা ধারক, ধারক দুইটা। এখন বলতেছে উদ্দীপকের প্রতিটি পাতের দুই প্রান্তের ব্যবধান, মানে যে এই প্রান্ত থেকে এই প্রান্তের ব্যবধান হচ্ছে 0.5 সেন্টিমিটার, এবং ধারকত্ব, এই যে ধারকের ধারকত্ব 600 পিএফ। পিএফ মানে কি বলতো, পড়াইছিলাম। পিএফ মানে কি? অঞ্জনা, সুমাইয়া, তামান্না, পিএফ মানে কি পড়ছিলা কিন্তু প্রথম দিকে, মনে আছে? জি স্যার। বলো তো পিএফ মানে কি? পিকো ফ্যারাডে, একটা হচ্ছে মাইক, একটা হচ্ছে মাইক্রো, হ্যাঁ পিকো ফ্যারাডে। আচ্ছা, পিকো ফ্যারাডে থাকলে ফ্যারাডে নিতে কি করতে হয়? 10^12 দ্বারা গুণ করতে হয়। ভেরি গুড, 10^12 তে গুণ করতে হয়। ইফ সেল নটের মানটা লিখে দিছে, শেষ। এখন আমাদের বলছে গণঙে উদ্দীপকের ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফলকে কি দিয়ে প্রকাশ করা হয় বলতো সবাই? ক্ষেত্রফলকে এ দ্বারা। ভেরি গুড। আচ্ছা, দেওয়া আছে আমাদের কিসের মান? ডি এর মান, তারপর হচ্ছে গিয়ে আমাদের সি এর মান, ধারকত্বের মান, এবং লেখা আছে এটার মান। এ বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। এখন তোমাদের কাছে আমি সূত্রগুলো ধরি, এখন তোমরা একটু গেস করে বলো তো এই সূত্রগুলোর মধ্যে কোনটা ইউজ করে অঙ্কটা করা যাবে। এখানে যা যা আছে, স্পেশাল সূত্রটা। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এই স্পেশাল সূত্র দিয়ে আমরা অঙ্কটা করবো, কারণ আমাদের সি এর মান দেওয়া আছে, ইফ সেল নট দেওয়া আছে, এর মানটা বের করতে হবে, ডি এর মানটা দেওয়া আছে। এইভাবে গেস করে তোমাকে সূত্র বুঝে ম্যাথ সলভ করতে হবে। কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। জি। তো চলো আমরা শুরু করি। তো প্রথমত আমরা একটু ঝামেলা মুক্ত করি, ভেজাল মুক্ত করি। 600 পিকো ফ্যারাডে, ধারকত্ব সি 600 পিকো ফ্যারাডে 10^12 দিয়ে গুণ করে ফ্যারে নিলাম, শেষ। আচ্ছা, পাতের ব্যবধান ডি 0.5 সেন্টিমিটার। এটা কি করতে হবে বলো তো? কিছু করতে হবে? মিটার নিতে হবে। গুড। কি দিয়ে ভাগ করবা? 100 দিয়ে ভাগ করে মিটার নিবা। ভেরি গুড, সবাই বুঝতে পারছো? আচ্ছা, আর বাকিটা ইফ সেল নটের মানটা লেখা আছে, যা আছে তা লিখবা, প্রতিটি পাতের ক্ষেত্রফল যা এ বের করবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে চল আমরা শুরু করি। আমরা জানি কবে আসবে ঈদের দিন, আমরা জানি কবে আসবে ঈদের দিন, লিখলেও হয় না লিখলেও হয়। তো সি ইকুয়াল টু ইফ সেল নট কে এ বাই ডি, কে না লিখলেও সমস্যা নেই। এখন এখান থেকে এ মানটা যদি বের করতে চাই, আর গুণ করে দাও, সি ডি ইফ সেল নট এ। তো এইগুলো আশা করি মোটামুটি পারবা, এগুলো নিয়ে আর কোনো বকবক করতেছি না। আশা করি এরপরে চেঞ্জ করে মান বসা দিতে পারবা। এখন ক্যালকুলেশনটা সবাই করো। এ ইকুয়াল টু সি ডি বাই ইফ সেল নট, এখানে মান টান বসাইছি, ক্যালকুলেশন তোমরা করবা, দেখি মিলে কিনা। তাড়াতাড়ি করো। সবাই ক্যালকুলেশন করে উত্তর আমাকে জানাবা কত হয়েছে। 3.38 into 10 to the power minus 1। আচ্ছা, থ্যাংক ইউ। দেখি বাকিদের কি বের হয়, বাকিরা একটু তাড়াতাড়ি করে আমাকে জানাবা কত বের হয়েছে। থ্রি পয়েন্ট আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ পারছো। হ্যাঁ, উত্তর হচ্ছে এরকম, হ্যাঁ এরকম আসবে, 0.00 সামথিং এতটুকু। দেখো মিলছে কিনা সবার?
মিলছে? জি স্যার। আচ্ছা, তো এটা আমরা একটু ক্লোজ করলাম। এখন তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি, বইয়ের অঙ্কই, তোমরা দেখি এটা নিজেরা সলভ করতে পারো কিনা। 2 থেকে 3 মিনিট স্যার সময় আনসারটা দাও। কত হলো? আনসারটা স্যার কত হয়েছিল? এই যে 0.338 বর্গমিটার। মিলছে? জি স্যার। ওকে, এই অঙ্কটা এবার সলভ করো, তাহলে এই টপিক শেষ আমাদের। দেখি এই অঙ্কটা করতে পারো কিনা, ভালো করে একটু সলভ করো। আমাদের দুইটা পাত লেখা আছে এবং লেখা আছে ক্ষেত্রফলের মান, এটার মান বের করতে বলেছে। উদ্দীপকের ধারকের ধারকত্ব নির্ণয় করো। দেখি কারা কারা করতে পারো। হ্যাঁ, সময় দিলাম 2 থেকে 3 মিনিট। আমি এখানে আসি, সবাই একটু করবা। এককের দিকে তাকাবা, একক কিন্তু লেখা আছে তোমার বর্গ সেমি মিলিমিটার। আর বাকিটা তোমরা সলভ করে আমাকে দেখাবা কত পাইছো, উত্তর কত হয়েছে। আমি এখানে আসি, আস্তে আস্তে সমাধান করে, ভুল করে। স্যার এটা দ্বারাই ভাগ করো। কি বললা বুঝি না, বলো। স্যার মিলিমিটারকে কি মিটারে নেওয়া লাগবে না? হ্যাঁ অবশ্যই, মিলিমিটার থেকে তো অবশ্যই মিটার নিতে হবে, আদারওয়াইজ অঙ্ক হবে না। এই জন্য তোমরা অঙ্কটা করবা। এখন কি মনে আছে তোমাদের মিলিমিটার থেকে মিটার নিতে কি করতে হয়? এনিওয়ান কেউ বলতে পারবা মিলিমিটার থেকে মিটার নিতে কি করতে হয়? গুণ করতে হয়। 10 দ্বারা গুণ করতে হয়। এক্সিলেন্ট। -3 দ্বারা গুণ। হ্যাঁ, 10 ইনভার্স -3 দিয়ে গুণ করতে হয়। ভেরি গুড, এই তো পারছো, করে ফেলো বাকিটা। হ্যাঁ দ্রুত করে ফেলবা, এই তো হয়ে গেছে। এখন বাকিটা মিলাও। 2.95 into 10 to the power -13. এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। 2.95 10 ইনভার্স 13 ফ্যারাডে। অবশ্যই একক লিখতে হবে, এফ ফ্যারাডে। দেখো তো বাকিদের হয় কিনা, বাকিরা মিলাতে পারছো কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অঞ্জনা দেখো তো পারছো কিনা, অঞ্জনা হয়েছে কিনা, কবিতা হয়েছে কিনা। জাস্ট ক্যালকুলেশনটা একটু আস্তে আস্তে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। পারছো পারছো? আচ্ছা, তো বলি আমাদের এই লিঙ্কটা কেটে যাচ্ছে, 5 মিনিট পর নতুন লিঙ্ক দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি আসবা। আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্থিতিতে স্পেশাল রিভিশন ক্লাসের এই মোমেন্টে আমরা নতুন সৃজনশীল নিয়ে হাজির হচ্ছে। এটা আমাদের দিনাজপুর বোর্ড 2015 সালে আসা স্পেশাল প্রশ্ন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকে লেখা আছে একটি ধারকের প্রত্যেক প্রাতের ক্ষেত্রফল 8 বর্গ সেমি, ওই ধারকটিতে 40 কুলম্ব চার্জ দেওয়া হলো। আমাদের গণকে বলছে উদ্দীপকের ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য কত হবে নির্ণয় করো। এখন আমাদের কি বের করতে বলছে বলো তো, কোন রাশির মান বের করতে বলা হয়েছে এখানে? একটু বলো তো সবাই, এখানে আমি কি বের করব, কোন রাশির মান বের করব? ক্যাপিটাল ই। এক্সিলেন্ট, ক্যাপিটাল ই বের করব। অঞ্জনা জয়েন করছো, কবিতা, সুমায়া, তামান্না আসো, থ্যাংক ইউ। আচ্ছা চলো আমরা তাহলে অঙ্কটা যে করব, অঙ্কটা করার জন্য আমরা কিন্তু সূত্র পড়ছিলাম কয়েকটা, তাই না? এখন আমরা চিন্তা করি তো যে কোন সূত্র দিয়ে অঙ্কটা হইতে পারে। আমাদের ক্যাপিটাল ই বের করতে হবে, প্রাবল্য বের করতে হবে। এখন দেখো তো এখানে কোন সূত্র দিয়ে অঙ্কটা করা যেতে পারে এই জায়গার মধ্যে, একটু গেস করো তো সবাই। চিন্তা করো। কি কি দেওয়া আছে? এ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, বের করতে হবে ই এর মান। বলো কোনটা হইতে পারে? স্যার 6 নাম্বারটা। 6 নাম্বারটা বলতেছো ই ইকুয়াল টু কিউ বাই ইপসাইল নট এ। আচ্ছা, এটা আমি শুনলাম, তা মানে বলছো। বাকিরা অঞ্জনা, কবিতা, সুমায়া তোমরা বলো তো কোনটা হইতে পারে? তামান্না বলছে 6 নাম্বারটা হইতে পারে। বাকিদের মতামত বলো। স্যার আমি
ও কে বলছো, কে? অঞ্জনা। ও সরি, অঞ্জনা বলছো। থ্যাংক ইউ অঞ্জনা বলছো। বাকিরা বলো, বাকিদের মতামত কি বলো। আচ্ছা, হয়তো বা বাকিরা গেস করতে পারতেছো না। এক্সিলেন্ট, অঞ্জনাটা রাইট। আমরা জানি ইপ ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন নট এ। অনেকে বলবো স্যার এটা কেন হইল? খুবই সিম্পল, ক্ষেত্রফল দেওয়া আছে, এ দেওয়া আছে, চার্জ কিউ দেওয়া আছে, প্রাবল্য ই বের করবা, এটাই তো সূত্র। তাহলে এখানে ইপসাইলন নটের মানটা কত? বলছিলাম না এই মানটা মুখস্থ রাখতে হবে, এটা দেওয়া থাকবে না। কথা কি বুঝছো এবার? কথা বলো। এই মানটা মুখস্থ করতে হবে। তো প্রত্যেক পাতে ক্ষেত্রফল এ বর্গ সেমি, 8 বর্গ সেমি। তাহলে বলো তো কি করব এখন আমরা? বর্গ সেমি থেকে বর্গ মিটার নিতে কি করতে হয়, মনে আছে কারো? কি করব? এই 8কে কি করতে হবে বলো, তাড়াতাড়ি বলো। তোমাদের পড়াইছি একটু আগে, ভুলে গেছো সব? কি করতে হবে? ভাগ করতে হবে। গুড। 2টা 100 দিয়ে ভাগ করে দিব, হয়ে যাবে। এতক্ষণ তো লাগার কথা না বাচ্চারা, তোমাদের মনোযোগ কি ক্লাসে নাকি ঘুমাচ্ছ, কোনটা? 8 × 10⁻⁴, 2 বার 100 দিয়ে ভাগ করলাম। এরপরে চার্জ হচ্ছে কিউ 40 কুলম। শূন্য স্থানে বেদন যোগ্যতার মানটা মুখস্থ, 8.854 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। বের করতে হবে কি প্রাবল্য কত। সবাইকে এতটুকু বুঝছো? দ্রুত কথা বলো, বুঝছো? আচ্ছা, এবার আমরা মান বসা দিই। হ্যাঁ, ই ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন নট ইন্টু এ। কিউর মান বসাও, ইপসাইলন নটের মানটা বসাও, এর মান বসাও। এখন এই ক্যালকুলেশনটা সবাই করো, দ্রুত করো। কত হয় উত্তর আমাকে বলবা, তাড়াতাড়ি করো। আবার আমাদের ইংরেজি ক্লাসের যে টাইম শিডিউলটা 11:20 থেকে শুরু হওয়ার কথা, তবে আসলে ইংরেজিটা নিয়ে এখন আমি 5.64 × 10⁻15। এক্সেলেন্ট, ঠিক আছে, হয়েছে। 5.64 10⁻15 নিউটন পার কুলম। হ্যাঁ, কুলম্বের একক নিউটন পার কুলম। তো যেটা বলতেছিলাম, ইংরেজি সাবজেক্টটার প্রিপারেশন আমি এখন নিতে পারিনি। আজকের মতো ইংরেজি ক্লাসটা অফ রাখবো। ইংরেজি বিষয়টা নিয়ে আসলে আমি একটু গুছানো শুরু করতেছি, দেখি ইংরেজিটা কতটুকু হেল্প করতে পারে। ইংরেজিটা নিয়ে আমি একটু অনেকটা পিছিয়ে আছি সবার কাছ থেকে। ইংরেজি আসলে মন মতো পড়াইতে পারতেছে না এখন পর্যন্ত, মন মতো আমার কাছে নোট টোট করা নাই, তো এই জন্য আর কি। ক্লাসে বাকি একটু আমাকে জানাও, একটু বইলো সবাই মোটামুটি এতটুকু বুঝতে পারলা কিনা, হয়েছে কিনা সবার। ওকে, থ্যাংক ইউ। এটা আমাদের শেষ। তাহলে এইবার চলো আমরা নেক্সট পরবর্তী অংশ নিয়ে হাজির হচ্ছি। এখানে আমাদের কি বলছে আমরা একটু ভালো করে খেয়াল করবো। এটা আমাদের হচ্ছে রাজশাহী বোর্ড 15 সালে আসা প্রশ্ন, অনেক আগে সালে আসে, অনেক আগে আসছিল। গণমে বলছে চিত্র 1-এর ধারকত্ব নির্ণয় করো। চিত্র 1 হচ্ছে এটা, ধারকত্ব বের করতে বলছে। আচ্ছা, 20 কুলম 20 কুলম এটা কিসের মান বলো তো আমাদের? স্যার চার্জ। গুড, কিউর মান। ডি এর মান লেখা আছে ই নট, ই নট মানে প্রাবল্যর মান লেখা আছে, প্রাবল্য। এখন আমাদের বের করতে বলছে ধারকত্ব। এখন ধারকত্বের সূত্র তো আমরা জানি, তাই না? ধারকত্বের সূত্র কি ছিল? ইপসাইলন নট কে এ বাই ডি। যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া নাই, এখানে ক্ষেত্রফল নাই, তার মানে এই সূত্র হবে না। কথা বুঝছো? ক্ষেত্রফল নাই, এই সূত্র হবে না। বুঝছো? কথা বলো। তাহলে আমরা অন্য সূত্র দেখি হয় কিনা। অন্য সূত্র কোনটা হবে? সি এর সূত্র তো আমরা পড়ছিলাম, আরও 2টা পড়ছিলাম না? সি ইকুয়াল টু কিউ বাই ভি, তার মানে এটা দিয়ে হবে। এটা তো হবে না, কারণ এটা আমার গোলকের জন্য। কিউ আর ভি, কিউ দেওয়া আছে, ভি কি দেওয়া আছে? বিভব পার্থক্য বা বিভব দেওয়া আছে? দেখো তো, বিভব দেওয়া আছে? বিভব দেওয়া নেই। চার্জ দেওয়া আছে, বিভব দেওয়া নেই। তাহলে বিভবটা বের করতে হবে আমাদের। কথা বুঝতেছ? তাহলে আমাদের বিভব বের করার সূত্র কিন্তু আমরা জানি যে এটা ভি ইকুয়াল টু ইডি, যেখানে ই দেওয়া আছে, ডিও দেওয়া আছে। ওকে, তো চলো আমরা অঙ্কটা শুরু করি। ই দেওয়া আছে,
ডিও দেওয়া আছে, আগে ভিও বের করো। তো লিখবে এখানে পাত দ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে ডি, 5 মিলিমিটার, 10⁻³ দিয়ে গুণ করলে মিটার নিলাম। আর ই নটের মান লেখা আছে ভোল্ট পার মিটার। পাত দ্বয়ের মধ্যবর্তী আধানের মানটা কিউ 20 কুলম। যদিও প্লাস কিউ মাইনাস কিউ লেখা আছে, শুধু প্লাসটাই নিব কারণ আমরা চার্জ নিয়ে কাজ করতেছি। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা এতটুকু অংশ? আচ্ছা, এখন আমরা লিখবো, আমরা জানি ভি ইকুয়াল টু ইডি। ভি ইকুয়াল টু ইডি দিয়ে ভি বের করি। ই এর মান বসো, ডি এর মান বসো, ভি এর মান আসবে 10 × 10⁻1 × 10⁻10 ভোল্ট। এতটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা, বাকিরা কথা বলো, বাকিরা বুঝছো? তাহলে এবার নেক্সট আমাদের ধারা করতে হবে সি ইকুয়াল টু কিউ বাই ভি। সি ইকুয়াল টু কি? কিউ বাই ভি। কিউর মান বসো, ভি এর মান বসো, ভাগটা করলে উত্তর আসবে 2 × 10⁻11 ফ্যারাড। দেখো তো অঙ্কটা বুঝতে পারলো কিনা? বুঝছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? দ্রুত বলো। অঞ্জনা, কবিতা, তামান্না। আচ্ছা, থ্যাংক ইউ। শেষ। বুঝতে পারিনি, নেট সমস্যা হয়েছিল। কোনটা কোনটা? বিভবটা কিভাবে পেলাম? আচ্ছা, বিভব বের করার জন্য সূত্র ছিল ভি ইকুয়াল টু ইডি। 5 নাম্বার সূত্র পড়ছিলাম না আমরা, এই যে। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। ওকে, এটা আমাদের কমপ্লিট, এটা হইল। আচ্ছা, এরপরে আমাদের এখানে আসলে গহনং একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা আমাদের একটু বড় বলতে বেশি বড়ও না আবার। আচ্ছা, আমি একটু দেখা দিই, পারবা? আমি একটু জাস্ট বুঝা দিলে হবে। বলতেছে চিত্র 2, এটা ই নট লেখা আছে, চার্জ লেখা আছে, কে এর মানটা হচ্ছে এখানে 5। চিত্র 2-এ কে এর মান 5, পরাবৈদ্যুতিক পদার্থ স্থাপন করা হলে ধারকটির ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে? মানে আগে ছিল কে এর মানটা মনে করো 1, এখন কে এর মানটা হচ্ছে 5। একই বিষয়, দুইটা কিন্তু একই জিনিস। এক জায়গায় কে এর মান 1, এক জায়গায় কে এর মান 5। তো কে এর মান 1 থাকলে ধারকত্ব কত হবে? কে এর মান 5 হলে ধারকত্ব কত হবে? এই দুইটা বের করে জাস্ট তুলনা করে দিলেই অঙ্ক শেষ। কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এই চিত্রের জন্য ধারকত্ব C1 বের করি, আর এটার জন্য C2 বের করি। তো এটার জন্য C1 বের করার সূত্র কি? যখন আমরা কে নিয়ে কাজ করব, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে কাজ করব, তখন আর কি, সেই শর্তে। তো আসলে এটা তো আমরা প্রথম ইয়েতে বের করছি, গ হতে পাই লিখে দিব। চিত্র 1-এর ধারকত্ব C1, এ তো পাইছি গ হতেই। এখন আমরা C2 বের করবো আর কি। কথা বুঝছো? কথা বইলো। এখন C2 বের করার সূত্র কিন্তু এইটাই। কবে আসবে? ঈদের দিন। কবে আসবে? ঈদের দিন। এখানে ইপসিলনের মানটা মুখস্থ, কে এর মানটা 5, এর মানটা কিন্তু আমরা জানি না, ডি এর মানটা আমরা জানি। চিত্রের দিকে তাকাইলে দেখবা এর মান কোথাও লেখা নেই, ক্ষেত্রফল লেখা আছে কোথাও লেখা নেই, ডি এর মান লেখা আছে, দুইটা পাতে দূরত্ব লেখা আছে 5 মিলিমিটার, এটা মিটার করে আমি কাজ করব, কিন্তু ক্ষেত্রফলের মান তো আমাদের লাগবে। কবে আসবে? ঈদের দিন। এখানে এ তো আছে, এ তো লাগবে, তাহলে এ কই থেকে পাওয়া যাবে? এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। কথা কি বুঝতেছ? তাহলে আমরা এ বের করি। তো এ বের করার জন্য আমাদের সূত্র কি? এ বের করার জন্য ওই যে কবে আসবে ঈদের দিন, সেটা দিয়ে আমরা এ বের করব। তবে এখানে এটা বিষয় খেয়াল রাখবা যে আমরা জানি ইপসাইলন নট কে 1 বাদ দিলাম, কে এর মানটা 1 হিসাবটা বাদ দিলাম, ইপসাইলন নট এ বাই ডি, কে এর মানটা 1 ধরে আমরা এখান থেকে এ এর মানটা বের করি। সি এর মানটা তোমরা জানি, গণনা হতে সি এর মানটা বসা দিব, ডি এর মানটা তোমরা জানি, ইপসিলনের মান জানি, জাস্ট এ মান বের করব। মানে আসলে আমি যাচ্ছিলাম যে আমাদের প্রথম চিত্রের যে ধারকগুলো আছে সেই ধারকের ক্ষেত্রফল বের করতে চাই, কারণ প্রথম চিত্রে কে এর মান 1 ছিল, সেই বিধায় সেই শর্তে ধারকের ক্ষেত্রফল কত বের করব। প্রথম চিত্রের ক্ষেত্রফল যেটা বের করছি সেটা দিয়ে
সরি প্রথম চিত্রের ধারকত্ব যেটা বের করছি C1 দিয়ে সেখান থেকে আমরা A বের করে ফেলব। তাহলেই তো ক্ষেত্রফল বের হয়ে গেল আমার। কবিতা, তামান্না, অঞ্জনা বুঝতে পারছো সিস্টেমটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এর মানটা বের করে ফেলি। এর মানটা বের করলে আমাদের এরকম মানটান বের হবে 1.12 10⁻20 বর্গমিটারে। তারপর সে এর মানটা আমরা এখানে বসায় দিয়ে ক্যালকুলেশন করে দেখব C2 কত বের হয়। আচ্ছা, এই ক্যালকুলেশনটা করো তো সব এতটুকু। এটাও ভাগ করো, এটা দেখো আসে কিনা, এগুলো গুণ করে দেখো তো কত হয়। মিলাও, একটু মিলাও। শুনতেছো আমার কথা? স্যার 9.91 into 10 to the power 11। 9.91 10⁻11 ফ্যারাডে। কবিতা আর হচ্ছে গিয়ে অঞ্জনা দেখো তো মিলছে কিনা। কবিতা, অঞ্জনা মিলছে কি তোমাকে জানাও। জি স্যার 9.91 into 10 into 11। কোনটা বেশি কোনটা কম? C1টা হচ্ছে 2 × 10⁻11, C2 বেশি, তাহলে বেশিকে কম দিয়ে ভাগ করো, তুলনা করবো তো ভাগ করে দাও। C2 ভাগ C1 দিবা, C2-র মান বসাও, C1-এর মান বসাও, ভাগ করলে 4.95 প্রায় 5 লেখা যায়। দেখো সিস্টেমটা বুঝছো কিনা, আমি তুলনা করতেছি বেশি কম আর কি। এখন আমরা লিখবো C2 ভাগ C1 = 5 বা C2 = C1 × 5। তার মানে C2টা C1-এর 5 গুণ, মানে পরবর্তী ধারকত্বের মান প্রথম ধারকের 5 গুণের সমান। বাংলা লিখে দিলে সহজ হবে। তো লিখবা কে এর মান 5 ব্যবহার করে আমরা ধারকত্বের যে ধারকত্ব পাবো সে ধারকত্ব হবে আগের ধারকের 5 গুণ বা 5 গুণ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো তো বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝছি। থ্যাংক ইউ। অঞ্জনা বুঝতে পারছো? জি স্যার। তো আজকের মতো আমরা এই স্থিতিতে ধারকত্বের যতগুলো অঙ্ক আছে করলাম। এরপর আমরা ধারকত্বের সাজানো সিস্টেমটা করব এবং আমরা পরবর্তী অংশটা পড়ব। সিরিজ, প্যারালাল, সঞ্চিত শক্তি এগুলো পড়ব ইনশাল্লাহ। আজকের মতো প্রথম রিভিশন ক্লাসটা আমাদের এখানেই কমপ্লিট।